শুভ সন্ধ্যা। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ ইউনিটের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের দুটো প্রোগ্রাম পার্টির পক্ষ থেকে ঘোষিত হয়েছিল। একটা 4 PM স্টেট ইলেকশন কমিশন অফিসে কলকাতা কর্পোরেশনের নির্বাচনকে অবাধ, ভয়মুক্ত, গণতান্ত্রিক পরিবেশে নিয়ম মেনে করার দাবি নিয়ে আমরা সেখানে মিট করেছি এবং বাইরে এসে আমি এবং আমাদের সিনিয়র লিডার দীনেশ ত্রিবেদী মহোদয় প্রাসঙ্গিক কিছু বিষয়ে বক্তব্য রেখেছি এবং আমরা স্টেট ইলেকশন কমিশনে যে কারণে গেছিলাম ওভারঅল আমরা সন্তুষ্ট হইনি। আমাদের আগে থেকেই অ্যাসাম্পশন ছিল যে আমরা সন্তুষ্ট হব না, কারণ স্টেট ইলেকশন কমিশনার নিজেই 14 তলার নির্দেশে কাজ করেন, এটা সবাই আমরা জানি। সেই কারণে উনি রিটায়ার করার পরে এক্সটেনশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সটেনশন দিয়ে তাকে পিএইচি এবং পঞ্চায়েত দপ্তরের সেক্রেটারি রেখেছিলেন। আবার পরে 5 বছরের জন্য ইলেকশন কমিশনার করেছেন। স্বাভাবিকভাবে তিনি তার ভূমিকা কি হতে পারে আমরা আগে থেকেই জানি। তাই আমরা ঠিক করেছিলাম যে পশ্চিমবাংলার সংবিধানের যিনি রক্ষক মহামান্য রাজ্যপাল, তার কাছে এসে আমরা গণতন্ত্র রক্ষা করার জন্য সংরক্ষণ চাইব। আমরা ঠিক একই দাবিগুলো নিয়ে মহামান্য রাজ্যপাল মহোদয়ের সঙ্গে মিট করলাম এবং রাজ্যপাল মহোদয়ের কাছে আসার যৌক্তিকতা আপনারা জানেন। আমাদের যখন স্টেট ইলেকশন কমিশন, রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, রাজ্যের শাসক দল তারা বহুদলীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে কলকাতা মহানগরের নির্বাচন অবাধ গণতান্ত্রিকভাবে করতে চায় না, সেক্ষেত্রে আমাদের সাংবিধানিক প্রধানের কাছে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকতে পারে না। তাই আমরা এখানে এসেছি এবং আমরা এর সাথে সাথে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি অনেকেই বলেছিলেন প্রার্থী দিতে পারবে না, প্রার্থী পাওয়া যাবে না, কোনো সংবাদ মাধ্যমও ওসব বলেছিল, কিন্তু আমরা প্রার্থী দিয়েছি এবং নির্বাচনী প্রচার, নির্বাচনের প্রস্তুতি অত্যন্ত দায়িত্ব নিয়ে চলছে। গতকাল আমরা সব প্রার্থীদের নিয়ে 73টা ওয়ার্ডে মিটিং করেছি। আজকেও 7টা থেকে আমাদের মিটিং আছে। আমাদের সমস্ত স্তরের কর্মীরা, প্রার্থীরা নির্বাচনে প্রচারে কোনো ত্রুটি রাখছেন। এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে নির্বাচন হলে ফাঁকা মাঠ আমরা তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেব। শুধুমাত্র ইলেকশন কমিশন, রাজ্যপাল মহোদয় বা কোর্টের দরজায় যে আমরা ঘুরছি তা নয়, আমরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এলাকায় প্রচার করেও আমরা কিন্তু আমাদের রাজনৈতিক কাজ সমানে চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। তো আমরা যে কথাটা বলতে চাই, আমি আর সব বিষয় রিপিট করতে চাই না, যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয় তিনি আমাদের সব বক্তব্য শোনার পর বলেছেন আজকে স্টেট ইলেকশন কমিশন থেকে বিশেষ করে সিএপিএফ ডিপ্লয়মেন্ট নিয়ে একটা রিপোর্ট তাকে দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টে মহামান্য রাজ্যপাল মহোদয় সন্তুষ্ট নয়। এটা আমাদের তিনি বলেছেন যে তিনি আরো ডিটেলস রিপোর্ট, আরো বিস্তারিত সিকিউরিটি রিপোর্ট এবং সিএপিএফ ডিপ্লয়মেন্ট কেন হবে না তার বিস্তারিত রিপোর্ট আবার চেয়ে পাঠিয়েছেন সেকেন্ড হাফে এবং তিনি আশা করছেন যে ডিটেলস রিপোর্ট আসার পরে তার ক্ষমতার মধ্যে, তার লিমিটেশনের মধ্যে যেটা করার তিনি সেটা করবেন, এইটুকু আমাদের আশ্বস্ত করেছেন। আপনারা জানেন পশ্চিমবাংলার অবস্থাটা কি। যখন তামিলনাড়ুতে 1 ফেজে ভোট হয়, পশ্চিমবাংলায় ন্যাশনাল ইলেকশন কমিশন তখন 8 ফেজে ভোট করে। তামিলনাড়ুতে এআইডিএমকের কাছ থেকে ডিএমকের কাছে ক্ষমতা যায়, কিন্তু একটাও পোস্টপল ভায়োলেন্স হয় না। যে ত্রিপুরা নিয়ে বাংলার মিডিয়া তারা বাংলার সকলের কথা ছেড়ে দিয়ে, অধিকাংশ, সবার কথা বলবো না, ত্রিপুরা নিয়ে পড়েছিলেন এবং কেউ কেউ তো আগ বাড়িয়ে গাণিতিক যে ফিগার চেঞ্জ করে দিয়ে তৃণমূলকে দ্বিতীয় বলে দিয়েছিলেন। পরে যদিও বেলুন ফুটো হয়ে গেছে, তৃণমূল 3rd-এ আছে, বামপন্থীরা 2nd আছে, এটা প্রমাণিত হয়েছে ওখানকার স্টেট ইলেকশন কমিশনের ফিগারে। সেই ত্রিপুরাতে নির্বাচনের আগে বলুন একটা প্রার্থীকেও হসপিটালে যেতে হয়, নির্বাচন পরবর্তী সময়ে বলুন একটা পোস্টপল ভায়োলেন্সের উদাহরণ
বামপন্থীরা বা তৃণমূল কংগ্রেস দেখাতে পারবে না ত্রিপুরাতে। ভারতবর্ষের কোথাও এরকম পোস্টপোল ভায়োলেন্স হয় না যেটা পশ্চিমবঙ্গে হয়েছে। পশ্চিমবঙ্গকে কোরিয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। কিছুদিন আগে মহামান্য রাজ্যপাল একটি জাতীয় ইলেকট্রনিক্স চ্যানেলের টক শোতে পার্টিসিপেট করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন ওয়েস্ট বেঙ্গল ইজ এ গ্যাস চেম্বার অব ডেমোক্রেসি। অর্থাৎ পশ্চিমবাংলায় পোস্টপোল ভায়োলেন্সের যে অবস্থা, এটা গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীতে নিন্দিত হয়েছে। 55 জন বিজেপি কর্মী খুন হয়েছে, তার মধ্যে মগরাহাটের প্রার্থী আছেন। 12,000 এফআইআর এর মধ্যে কলকাতা শহরে কয়েকশো এফআইআর হয়েছে। কলকাতা শহরে কয়েক হাজার বিজেপি কর্মীকে ঘরছাড়া হতে হয়েছে। অর্থাৎ এখানে যদি বাঁচতে হয়, যদি ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে হয়, যদি ব্যবসা করতে হয়, যদি ছোট হোক বড় হোক চাকরি করতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে। আর এখানকার পুলিশ দলদাসের থেকেও খারাপ জায়গায় গেছে। তারা ভবানীপুর বাই ইলেকশনে পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অফিস থেকে, ভবানী ভবন থেকে, আলিপুর বলিগাল লাইন থেকে, গোটা রাজ্য থেকে লোকদেরকে নিয়ে এসে ফলস এপিক কার্ড দিয়ে মমতা ব্যানার্জি, যিনি নন্দীগ্রামে আমার কাছে হেরেছেন 1956 ভোটে, তাকে ফলস ভোট দিয়ে জেতানোর কাজ পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের লোকেরা করেছে, পুলিশের লোকেরা করেছে। একটা পুলিশ অফিসারের টুইট দেখবেন, তার পার্সোনাল টুইটার হ্যান্ডেল, ভেরিফাইড টুইটার হ্যান্ডেলে তিনি ত্রিপুরাতে তৃণমূল নাকি দ্বিতীয় হয়েছে তাই অভিনন্দন জানাচ্ছেন। এই যেখানে কর্মরত পুলিশের উঁচু স্তরের আধিকারিক, নিচের তলার লোকেরা নয়, তারা বেতন পায় না, ডিএ পায় না, রেশন পায় না, তাদের কোনো কাজ এ সরকার করেনি। উপরতলায় এই দলদাস দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিকরা তারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র ধ্বংস করেছে। কলকাতা কর্পোরেশনের ভোটেও ধ্বংস করতে চায়। 2 জন বিজেপি প্রার্থীকে জোর করে প্রত্যাহার করিয়েছে। 5 জন প্রার্থী এখনো পর্যন্ত এফআইআর করেছে। অগ্নিমিত্রা পল আছেন। 20 জনের বেশি মহিলা প্রার্থীকে উইথড্র শেষ দিন পর্যন্ত অন্য জায়গায় তাদের আত্মীয়দের বাড়িতে লুকিয়ে থাকতে হয়েছিল। এই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি। সেই জায়গায় দাঁড়িয়ে আধা সামরিক বাহিনী, ইভিএম এ ভিভিপ্যাট ইত্যাদি না হলে এই নির্বাচন অবাধ ভয়মুক্ত পরিবেশে গণতান্ত্রিকভাবে হতে পারে না। বিজেপি আইনি লড়াই করবে, সংবিধান রক্ষকদের কাছে যাবে, নির্বাচনী প্রচারও করবে এবং প্রয়োজন হলে আগামী সপ্তাহ থেকে রাস্তায় নেমে আন্দোলন, ধর্ণা, প্রদর্শন সবই ভারতীয় জনতা পার্টি করবে গণতন্ত্র রক্ষা করার স্বার্থে। সেই জাজমেন্টকে রেফারেন্স করা হয়েছে। এখানে আমাদের ল সেলের লোকনাথ ভাই আছেন। আমরা ভিভিপ্যাট যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্টে ছিল সেটাও আগামী দিনে অ্যাপ্লিকেশনে ইনক্লুড করব। শুক্রবারে হাইকোর্টের শুনানিটা দেখে নিই। এবারে হিন্দি বা ইংরেজিতে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন বিএসএফ বাইরের লোক, ওদের দিয়ে আইন শৃঙ্খলা কাজ করানো যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন বিএসএফ বাইরের লোক, ওদেরকে দিয়ে আইন শৃঙ্খলা কাজ করানো যাবে না। মুখ্যমন্ত্রী সব সময়, এর আগে আর্মিরা যখন স্পেশাল অভিযান করছিল জাতীয় সড়কে, এই মুখ্যমন্ত্রী নবান্নতে রাত্রে বসেছিলেন। আর্মিদের অপমান করা ভুল। জাতীয় সঙ্গীতকে অপমান যিনি করেন তিনি বিএসএফ আর্মিকে তো অপমান করবেন। যিনি ভারতবর্ষের 4টে রাজধানী চান তিনি তো এটা করবেন। এই জন্য পশ্চিমবাংলায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনি তিনি 15 বছর ধরে পারসার কাছে থাকেন। এই জন্য জেএমবির আব্দুল মান্নান লালটু শেখ, তাকে সোনারপুরের সুভাষগ্রাম থেকে পাওয়া যায়। রোহিঙ্গা, জামাত সবাইকে উন্মুক্ত করে দিয়েছেন পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নাগাল্যান্ডে দুঃখজনক মৃত্যু হলে প্রতিনিধি দল পাঠান, কিন্তু বাংলাদেশে দুর্গাপূজা করতে গিয়ে 9 জন হিন্দু খুন হলে এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। অর্থাৎ এই মুখ্যমন্ত্রী দেশকে কতটা ভালোবাসেন, দেশের সীমান্ত যারা রক্ষা করছেন বিএসএফ তাদেরকে কতটা ভালোবাসেন, তার এই উক্তিগুলোর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে। তিনি দেশকে যারা আমাদেরকে রাত্রে শান্তিতে ঘুমোতে দেওয়ার ব্যবস্থা করছেন
তাদেরকে অপমান করা মানে দেশকে অপমান করা। এবারে আমাদের মিটিং আছে, এখতিয়ার বিক্রি করলে নাগাল্যান্ডে যা হয়েছে কালকে কিন্তু এই রাজ্যে হবে। हमारी नेशनल देखिए, शुभेंदु जी ने सब बहुत विस्तार में कह दिया है। मुझे लगता नहीं इसमें मुझे कुछ ऐड करने की जरूरत है, मगर सबसे पहले तो ये कहना चाहेंगे कि जैसे शुभेंदु जी ने बताया कि आज बीजेपी के जितने भी वर्कर हैं बहुत चार्ज है, आज वोटर बहुत चार्ज है बीजेपी को जिताने के लिए। उसका उदाहरण एक ही है कि जो कहते थे लोग, जो शुभेंदु जी ने कहा कि यहाँ तो कोई कैंडिडेट मिलेगा नहीं, हर एक सीट में 144 में 10 से ज्यादा एप्लीकेशन आई है और लोगों को लड़ना है, ये बहुत अच्छी बात है। उसी के लिए जैसे कि हम सिर्फ इलेक्शन कमीशन, स्टेट इलेक्शन कमीशन में जाते हैं, गवर्नर के पास आते हैं, ये हमारा लोकतांत्रिक अधिकार है। उसका उदाहरण एक ही है कि जो कहते थे लोग, जो शुभेंदु जी ने कहा कि यहाँ तो कोई कैंडिडेट मिलेगा नहीं, हर एक सीट में 144 में 10 से ज्यादा एप्लीकेशन आई है और लोगों को लड़ना है, ये बहुत अच्छी बात है। उसी के लिए जैसे कि हम सिर्फ इलेक्शन कमीशन, स्टेट इलेक्शन कमीशन में जाते हैं, गवर्नर के पास आते हैं, ये हमारा लोकतांत्रिक अधिकार है। और हम किस लिए लड़ रहे हैं? हमारे लिए तो नहीं लड़ रहे, हमारा ये कर्तव्य बनता है कि चुनाव साफ सुथरा हो। हम एक ही उदाहरण देते हैं वीवीपैट के बारे में, हम पढ़ना नहीं चाहते, ये सुप्रीम कोर्ट का जजमेंट है और सुप्रीम कोर्ट के जजमेंट ने क्या कहा है कि वीवीपैट is an indispensable part and requirement for free and fair election. सुब्रमण्यम स्वामी गए थे सुप्रीम कोर्ट में वीवीपैट के बारे में। सुप्रीम कोर्ट का आदेश है कि जब भी आप चुनाव कराओ वीवीपैट आपको देना ही पड़ेगा और उसके बारे में जो भी खर्चा होगा वो सरकार देगी। तो ये सुप्रीम कोर्ट का आदेश है और इस आदेश को यदि नहीं मानते हैं तो सुप्रीम कोर्ट की अवहेलना होती। तो इसी सब मांग को लेकर महामहिम राज्यपाल के पास हम सब आए थे। राज्यपाल हमारे कॉन्स्टिट्यूशनल हेड है और हमेशा कॉन्स्टिट्यूशन की रक्षा की बात करते हैं। आज भी उन्होंने कॉन्स्टिट्यूशन की रक्षा की बात की क्योंकि हम लोग सब शपथ लेते हैं। तो हमारा यही है कि साधारण आदमी जब वोट देने के लिए जाए तो बिल्कुल निष्फिक्र जाए। जैसे पहले देखा था कि सब मल्टी स्टोरीड बिल्डिंग बंद कर दी गई थी, आज भी भय का वातावरण है। ये बहुत ही अफसोस की बात है कि यहाँ ये खुदीराम बोस की जगह है, यहाँ पर विप्लवी सब जगह है। जब सुनना पड़ता है बाहर से कि ये बंगाल में हो क्या रहा है, तो ये हमारा दायित्व बनता है, हमारा कर्तव्य बनता है कि हम इसके खिलाफ डेमोक्रेटिकली लड़ाई करें। और वो ये डेमोक्रेसी के मंदिर में हम लोग आए थे और राज्यपाल ने हम लोग की बात सुनी और हमें पूरा भरोसा है। स्टेट इलेक्शन कमीशन पे बहुत अफसोस के साथ कहना पड़ता है कि सब यहाँ ब्यूरोक्रेसी, पुलिस सब कॉम्प्रोमाइज है। वो कॉन्स्टिट्यूशनल बॉडी को हम रिस्पेक्ट करते हैं, मगर क्या करें, सब जानते हैं जैसे शुभेंदु जी ने कहा कि निर्देश कहाँ से आता है। बस इसी के लिए हम आए। बहुत बहुत धन्यवाद।